Pat Cummins, Travis Head, Aiden Markram, Glenn Phillips, Henrik Klassen, Vanindu Hasaranga, Marco Janssen, Fazal Faruqi, Bhubaneswar Kumar, T. Natarajan, Umran Malik, Jaydev Unadkat, Mayank Agarwal, Abhishek Sharma, Mayank Markande, Rahul Tripathi. What a team, yaar! What a team! Sunrisers Hyderabad, nickname SRH. কাভিয়া মারান এবং ড্যানিয়েল ভেটোরি এই দুজনে মিলে যেভাবে এসআরএইচ এর টিমটাকে তৈরি করেছে, যেভাবে এই স্কোয়াডটাকে বিল্ড করেছে, হ্যাটস অফ গাইজ, ইয়ার হ্যাটস অফ। খাতায় কলমে এসআরএইচ এর এই টিমটাকে যেভাবে বিল্ড করা হয়েছে এবং যতটা ডেঞ্জারাস, অসাধারণ লাগছে এসআরএইচ এর এই টিমটাকে, এই ফরেন স্লট গুলোকে, এই ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে, এই ইন্ডিয়ান বোলিং ইউনিটটাকে, তো সত্যি এক কথায় অসাধারণ। তো এসআরএইচ এর সব থেকে বড় সমস্যা এটাই হতে চলেছে এবার আইপিএল এ প্রত্যেকটা ম্যাচ খেলতে যাওয়ার আগে, যে কোন চারটে বেস্ট ফরেন প্লেয়ারকে সিলেক্ট করবে এবং কিভাবে ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে তাদেরকে ম্যাচ আপ করাবে, এটাই। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়ব্রত রয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক अगेन টু দিস ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট স্পোর্টস, ইয়োর ডেইলি ডোজ অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল। তো আজকের এই ভিডিওতে আমি বুঝতেই পেরেছেন কোন টিমকে নিয়ে কথা বলতে চলেছি। এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ, আইপিএল এর অন্যতম একটি সফল ক্লাব। তো প্রথমে আমি কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলে নিয়েছি অলরেডি ইন্ট্রোতে। তো এইবার এই ভিডিওতে আমি কথা বলবো এসআরএইচ এর প্রেডিক্টেড প্লেইং 11টা কি হতে পারে, এসআরএইচ এর কোন চারটে বিদেশি প্লেয়ার বেস্ট হতে চলেছে বা কারা খেলতে চলেছে প্রথম ম্যাচ থেকেই। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নেবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস জাম্প ইনটু ইট টুগেদার। তো সবার প্রথমে আমি এই প্লেয়ারগুলোর নাম যদি আরেকবার নিয়ে নিই, তো ফরেন প্লেয়ারদের সবাই জানে, সবাই অলরেডি জেনে গেছে কোন 8জন ফরেন প্লেয়ার অলরেডি রয়েছে। তো এসআরএইচ এর ব্যাটিং, বোলিং, স্পিন ডিপার্টমেন্ট, উইকেট কিপিং ডিপার্টমেন্ট, ফিনিশিং ডিপার্টমেন্ট, ওপেনিং ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টে কিন্তু ইনাফ অপশন রয়েছে। প্রত্যেকটা পজিশনে ব্যাকআপ রয়েছে, ভালো প্লেয়ার রয়েছে, ব্যাকআপের থেকেও বড় কথা। এবং যারা ব্যাকআপ রয়েছে, যারা আর কি বেঞ্চে বসে থাকবে, তারাও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড। ইভেন অন্যান্য আইপিএল ফ্রাঞ্চাইজিতে তারা যদি সিলেক্টেড হতো তাহলে কিন্তু ফার্স্ট 11-এ চান্সও পেয়ে যেত। তো সেখানে এসআরএইচ এর যে উইকনেস বা যে স্ট্রেংথ গুলো নিয়ে আমি কথা বলতে চলেছি। তো ফার্স্টে স্ট্রেংথ নিয়ে কথা বলা যাক। এসআরএইচ এর শক্তিশালী বা কোন জায়গাটা সব থেকে পাওয়ারফুল হতে চলেছে এবার আইপিএল 2024-এর জন্য। তো প্রথমত সবাই জানে, নতুন করে কিছু বলার নেই, এসআরএইচ এর সব থেকে পাওয়ারফুল বিষয় হতে চলেছে এসআরএইচ এর ফরেন যে স্লট গুলো রয়েছে, ফরেন ডিপার্টমেন্ট গুলো। কারণ প্রত্যেকটা যে 8টা ফরেন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে, তো প্রত্যেকে মানে 8জনই কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড বোলার এবং তাদের রিসেন্ট টাইমে ফর্মটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমরা দেখেছি 2023-এর ওয়ার্ল্ড কাপে প্রত্যেকে এই 8জনই কত সুন্দর ভালো বোলিং করেছিল, কত ভালো ব্যাটিং করেছিল, প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে। বিশেষ করে ক্যাপ্টেন প্যাট কামিন্স, আমাদের এসআরএইচ এর নতুন ক্যাপ্টেন প্যাট কামিন্স, যিনি কিনা অলরেডি 2023-এ আমাদের ইন্ডিয়াতে এসে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে অস্ট্রেলিয়ার হয়ে। এবং প্যাট কামিন্সের সাথে ট্রাভিস হেড, আর একজন অস্ট্রেলিয়ান, যিনি কিন্তু একা হাতে ইন্ডিয়াকে ফাইনাল ম্যাচটা হারিয়ে দিতে সাহায্য করেছিল। মানে 90% যোগদান ট্রাভিস হেডেরই ছিল। তো সেখানে তার পাশে গ্লেন ফিলিপসের মতো একটা ভালো মিডল অর্ডার বা ফিনিশার ব্যাটসম্যান রয়েছে। হেনরি ক্লাসেনকে দেখেছি আমরা সাউথ আফ্রিকার হয়ে, এইডেন মার্করামকে দেখেছি কত ডিভাস্টেটিং ব্যাটিং করতে। বোলিং ডিপার্টমেন্টে প্যাট কামিন্স অনেক ভালো বোলিং করেছে। এবার বোলিং এর থেকে বড় বিষয় হচ্ছে প্যাট কামিন্স অ্যাজ এ ক্যাপ্টেন যথেষ্ট ভালো লিড দিয়েছিল আমাদের অস্ট্রেলিয়াকে। তারপরে আমি যদি কথা বলি ফাজাল ফারুকি এবং মার্কো ইয়ানসনকে নিয়ে, তো দুজনেই লেফট আর্ম যথেষ্ট ভালো সুইং বোলিং করাতে পারে। ডেথে এসে বা আমাদের ওপেনিং বা পাওয়ার প্লেতে এসে যথেষ্ট ভালো বোলিং করতে পারে। ওয়ানিন্দু হাসারাঙ্গা যথেষ্ট ভালো একটা চয়েস স্পিন ডিপার্টমেন্টে। তো অ্যাজ এ স্পিনার নয়, একজন অলরাউন্ডার হাসারাঙ্গা যথেষ্ট ভালো একটা অপশন। তো এই সমস্ত প্লেয়ার গুলো রয়েছে আমাদের ফরেন ডিপার্টমেন্টে। তো এইগুলোই হচ্ছে এসআরএইচ এর আসলে স্ট্রেংথ, এসআরএইচ এর শক্তি বা মানে মেইন পাওয়ারের বিষয়টা, মেইন যে আর কি শক্তি আমরা বলে থাকি বা কি পয়েন্ট, প্লাস পয়েন্ট, সেটাই হচ্ছে এই ফরেন স্লটের বিষয়গুলো। আর এছাড়াও ফরেন প্লেয়ারদের কথা বাদ দিলে যদি একটু ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে যাই, তো সেখানে ইন্ডিয়ান স্লট গুলোতেও কিন্তু অনেক ভালো ভালো নাম রয়েছে। প্রথম নাম বোলিং ডিপার্টমেন্টের কথা বলতে গেলে ভুবনেশ্বর কুমার, ওয়াটা বোলার ইয়ার, মানে সুইং কিং ভুবনেশ্বর কুমার। নতুন করে কিছু বলার নেই ভুবনেশ্বরকে নিয়ে। এবং তার সাথে কারা আছে, উমরান মালিক। ঠিক আছে, লাস্ট ইয়ার আইপিএল এ তাকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি একটা সময় পর, এবং রিসেন্ট টাইমে গত 1 বছর ধরে উমরান মালিককে নিয়ে সেভাবে আলোচনাও করা হয়নি যতটা আলোচনা করা হয়েছিল লাস্ট ইয়ার আইপিএল এ। তো সেখানে উমরান মালিক তার কামব্যাকটার জন্য বসে আছি আমরা প্রত্যেকে। এবং তার সাথে টি নাটরাজান এবং জয়দেব উনাদকাট, দুজন লেফট আর্ম ফাস্ট বোলার রয়েছে। দুজনেই ভালো ডেথ ওভারে বোলিং করতে পারে, মিডল ওভারে ভালো বোলিং করতে পারেন দুজনেই। তো এখানে যথেষ্ট ভালো কিন্তু ইন্ডিয়ান বোলিং ইউনিট রয়েছে এবং 4জনই কিন্তু স্টার্ট করার মতো ক্ষমতা রাখে আইপিএল এর হয়ে, এসআরএইচ এর হয়ে আইপিএল এ।
এবং দেন ব্যাটিং এর কথা বলতে গেলে সেখানে রাহুল ত্রিপাঠীর মতো একটা অপশন পাচ্ছে মিডল অর্ডারে বা ওয়ান ডাউন নেমে ভালো ব্যাটিং করার মতো, একটা ভালো স্টার্ট দেওয়ার মতো ব্যাটিং অপশন পাচ্ছে। দেন অভিষেক শর্মা এবং মায়াঙ্ক আগরওয়ালের মতো দুজন ওপেনারকে পাচ্ছে। দেন মায়াঙ্ক ডাগারের জায়গায় শাহবাজ আহমেদকে নিয়ে এসছে, সেখানে একটা ভালো অলরাউন্ড অপশন পাচ্ছে শাহবাজ আহমেদের থেকে, লেফট আর্ম বোলিং অপশন পাচ্ছে, ব্যাটিং অপশন পাচ্ছে। তো ওভারঅল কিন্তু এসআরএইচ এর টিমটা যথেষ্ট ব্যালেন্সড, যথেষ্ট ভালো। এর বাইরে কিছু বলার নেই এসআরএইচ কে নিয়ে, এসআরএইচ এর স্কোয়াড নিয়ে। এবার এসআরএইচ এর সব থেকে প্রবলেমেটিক বিষয় যেটা হতে চলেছে, যেটা লাস্ট অনেকগুলো বছর ধরে চলে আসছে এসআরএইচ এর হয়ে, ডেভিড ওয়ার্নার মেইনলি টিমটাকে ছাড়ার পর এসআরএইচ এর যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেখানে প্রথমে যে কথাটা বলবো যে এতগুলো ফরেন স্লটের অপশন থাকার ফলে যেটা হচ্ছে এসআরএইচ এর, বা যেটা হতে পারে সেটা হচ্ছে, এবং গত কয়েক বছরে হয়ে আসছে, যে কোনো একটা ফরেন প্লেয়ার যদি পারফর্ম না করতে পারে তার কিন্তু জায়গাটা টিম থেকে অনেকটা সরে আসবে। ধরুন আমি কথা বলছি, বা ধরো কথা বলছি আমি ট্রাভিস হেড, সে যদি এত মানে বায়াসনেস আছে এখন, রিসেন্সি বায়াসনেস, এবং তারপরেও রিসেন্ট টাইমে যথেষ্ট ভালো খেলেছে, ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে, টি20 যে টুর্নামেন্ট বা লিগ গুলো হয়েছে সেখানে ট্রাভিস হেড ভালো খেলেছে। তো সেখানে ট্রাভিস হেডকে ফার্স্ট চয়েস ধরুন আমাদের ওপেনিং এ চান্স দেওয়া হলো এসআরএইচ এর হয়ে, সেখানে ট্রাভিস হেড একটা কি দুটো ম্যাচ খারাপ খেললো, সেখানে কিন্তু ট্রাভিসকে অনেকটা সরিয়ে আনা হবে, তার উপর ভরসা কিন্তু দেখানো হবে না। বিকজ বেঞ্চে কিন্তু ট্রাভিসের সমান কিছু প্লেয়ার বসে থাকবে, লাইক এইডেন মার্করাম, গ্লেন ফিলিপস এর মতো প্লেয়াররা কিন্তু বসে থাকবে বেঞ্চে যদি চান্স না পায়। কারণ এইডেন মার্করাম যত সম্ভব চান্স না পেলেও পেতে পারে, বা গ্লেন ফিলিপস তো মনে হয় পাবেই না, বিকজ ট্রাভিস হেডকে আগে পিক করা হবে অ্যাজ এ ওপেনার, দেন হেনরিক ক্লাসেনকে অ্যাজ এ বিগ হিটার বা উইকেট কিপিং অপশন পিক করা হতে পারে। তো এই সমস্ত জায়গা, দেন প্যাট কামিন্স তো অবভিয়াসলি খেলবে, ক্যাপ্টেন প্যাট কামিন্স। এবং বোলিং ডিপার্টমেন্টে যদি শুধু প্যাট কামিন্স একা থাকে ফরেন স্লটে, সেখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলতে পারে অ্যাজ এ স্পিনার, বা না হলেও টপ অর্ডারে হয়তো ব্যাটিং এ গ্লেন ফিলিপস বা মার্করামের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। সেখানে ফাজাল হক ফারুকির তো খেলার কোনো প্রশ্নই আসছে না এখানে। এবং মার্কো ইয়ানসনের মতো অপশন রয়েছে, মার্কো ইয়ানসনকে তো যে কোনো টিম খেলাতে চাইবে, কারণ টি20 ক্রিকেটে মার্কো ইয়ানসনের যে সুইং বোলিং অপশন এবং মার্কো ইয়ানসনের ভ্যারিয়েশন, লাইক আউট সুইং, ইন সুইং, দেন বাউন্সার, ইয়র্কার, মানে কন্টিনিউয়াসলি যে ভালো বোলিংটা করে মার্কো ইয়ানসন, হাউ ক্যান ইউ তাকে বাদ দেওয়া যায় আর কি, সিরিয়াসলি। সেখানে প্যাট কামিন্সকে খেলানো হয়েছে, সেখানে মার্কো ইয়ানসন এবং ফাজাল হক ফারুকি কতটা চান্স পাবে সেটার উপর ডিপেন্ড করছে, বিকজ সেখানে বোলিং ডিপার্টমেন্ট এসআরএইচ এর কাছে অলরেডি টি নাটরাজন, উমরান মালিক, জয়দেব উনাদকাট, ভুবনেশ্বর কুমারের মতো বোলাররা বসে রয়েছে। তো এটাই সমস্যা হবে যে কোনো একটা প্লেয়ার, সেটা ইন্ডিয়ান প্লেয়ারই হোক বা আমাদের ফরেন ডিপার্টমেন্টের কোনো প্লেয়ারই হোক না কেন, কোনো একটা প্লেয়ার যদি একটা কি দুটো ম্যাচ খারাপ খেলে, সেই প্লেয়ারটা কিন্তু তার জায়গাটাকে অনিশ্চিত করে ফেলবে, সে কিন্তু বেঞ্চে চলে যাবে এবং তার পরিবর্তে কিন্তু নতুন একটা প্লেয়ার চলে আসবে। তো এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমরা বলে থাকি প্লেন্টি অফ প্রবলেম বা প্রবলেম অফ প্লেন্টি, কারণ একই পজিশনের জন্য যদি অনেকগুলো অপশন থাকে, তাহলে সেই প্লেয়ারটার উপর কনফিডেন্স দিতে গেলে একটা কোচ বা একটা টিমের ম্যানেজমেন্ট সে কিন্তু 10 বার ভাববে, কারণ সে জানে যে আমি এত টাকা খরচ করে একটা অন্য প্লেয়ারকে নিয়ে এসেছি, ওর থেকেও ভালো বা ওর সমান একটা অন্য প্লেয়ার আমার বসে রয়েছে বেঞ্চের মধ্যে, এবং সে যদি ভালো না খেলে তারপরেও যদি আমি তাকে ম্যাচের পর ম্যাচ চান্স দিতে থাকি এবং আমাকে ম্যাচ হারাতে থাকে, তাহলে আমি বেঞ্চের ওই প্লেয়ারটা কি ভাববে বা আমার ফ্যান বেস কি ভাববে, যে বেঞ্চে যে বসে রয়েছে তাকে তো খেলাতে পারে, সেই যে বাজে পারফর্ম করছে তাকে কেন বারবার চান্স দেওয়া হচ্ছে। তো সেখানে এটাই সমস্যা দেখা যাবে, যে বাজে খেলবে বা খারাপ খেলবে তাকে কিন্তু বেশি চান্স দেওয়া হবে না, তাকে কিন্তু ইমিডিয়েট কনফিডেন্স না দিয়ে তাকে সরিয়ে দেওয়া হবে, যার ফলে কিন্তু সারা সিজন ওয়াইজ আমরা দেখবো এসআরএইচ এর টিমটাকে কিন্তু সেটেল হতে দেওয়া যাবে না, বা সেটেল হতে দেবে না এক কথায়। আমরা দেখবো মানে দুটো ম্যাচ পর পরই এসআরএইচ এর টিমে প্লেইং ইলেভেনে চেঞ্জেস হচ্ছে, একটা দুটো তিনটে চারটে করে চেঞ্জেস হতেই থাকবে, সেটা ব্যাটিং অর্ডারে হোক বা বোলিং অর্ডারে হোক, কারণ এতগুলো অপশন। একটা প্লেয়ার যদি 4 ওভারে 40 রান খেয়ে যায়, একটা বোলার সে কিন্তু পরের ম্যাচে তাকে পিক করতে গেলে দুবার ভাববে, কারণ ধরুন টি নাটরাজনকে পিক করা হলো, 4 ওভারে 40 রান খেলো, উইকেট পেলো না, পরের ম্যাচে কিন্তু সেই জায়গায় জয়দেব উনাদকাটকে নিয়ে আসবে। তো এটা ভাবতে কিন্তু 2 মিনিটও টাইম লাগবে না এসআরএইচ ম্যানেজমেন্টের। তো এটা লাস্ট 2-3 বছর ধরে হয়ে আসছে, এবং এটা আশা করি হতেও থাকবে। আমি জানি না ড্যানিয়েল ভিটোরি কতটাকে সেটেল করতে পারবে এই এসআরএইচ এর প্লেইং ইলেভেনটাকে। তো এখানে এসআরএইচ এর প্লেইং ইলেভেন প্রথমত সিলেক্ট করাটা অনেকটাই টাফ, আর দ্বিতীয়ত কোনো একটা দুটো প্লেয়ার যদি খারাপ পারফর্ম করে, সেখানে কাকে নিয়ে আসবে বা কিভাবে সেই খারাপ খেলা প্লেয়ারটাকে কনফিডেন্স দেবে, তাকে নতুন করে ফিরিয়ে আনবে, সেটার উপর ডিপেন্ড করছে ড্যানিয়েল ভিটোরির দায়িত্বটা। তো অ্যাজ এ কোচ কিন্তু তার মাথায় অনেকটা প্রেশার থাকতে চলেছে, বিকজ এত কোয়ালিটি প্লেয়ার, এত মানে জ্যাম আপ হয়ে রয়েছে টিমটার মধ্যে। এটাই সব থেকে বড় সমস্যা এসআরএইচ এর জন্য, যে সারা সিজন ধরেই আমরা দেখবো এই প্লেয়ারটা খেলছে, 2 দিন পরে ওই প্লেয়ারটা নতুন আর একটা প্লেয়ার চলে এসে তার জায়গায়, এইরকম একটা সমস্যা কিন্তু চলতেই থাকবে, যেটা আমাদের এসআরএইচ অনেকটাই পিছিয়ে দেবে। কারণ আমরা দেখেছি যেই টিম বেশি এক্সপেরিমেন্ট করে আইপিএল সিজন চলাকালীন, ওই 14-15টা ম্যাচ চলাকালীন প্লে অফ ধরে, যেই টিম বেশি এক্সপেরিয়েন্স করতে যায় বা মানে বেশি আর কি এক্সপেরিমেন্ট করতে যায়, প্লেয়ারদেরকে বেশি কাটাছেড়া করতে যায়, সেই টিম কিন্তু অনেকটা নিচের দিকে থাকে পয়েন্টস টেবিলে, এবং সেটা এসআরএইচ অলরেডি ভুগে ভুগে এসছে লাস্ট 2 বছর ধরে।
আমরা দেখেছি এসআরএইচ কিন্তু মানে যত বেশি এক্সপেরিমেন্ট করতে গেছে তত বেশি হেরেছে ম্যাচ। তো সেখানে বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই, একটা সেটেল টিম লাইক সিএসকে প্রথম দুটো ম্যাচেই টিম সেট করে নেয় কাকে খেলাবে কাকে না খেলাবে। সেই প্লেয়ারটা যদি একটা ম্যাচ খারাপও খেলে তাকে কনফিডেন্স দেয় এমএসডি বা স্টিফেন ফ্লেমিং, দেন পরের ম্যাচে গিয়ে সেই প্লেয়ারটা পারফর্ম করে দেয়। তো এটাই এসআরএইচ কে করতে হবে, টিমটাকে সেটেল করতে হবে। আর আমার মনে হয় না সেটেল করতে পারবে, কারণ টিমে বেঞ্চে যে লেভেলের যে কোয়ালিটি প্লেয়ার রয়েছে সেখানে সেট করাটা অনেকটাই টাফ। তো যাই হোক, এটাই এসআরএইচ এর সব থেকে বড় সমস্যা। এছাড়া মানে প্লেয়ারদের টেকনিক্যাল ওয়াইজ বা প্লেয়ারদের কোয়ালিটি ওয়াইজ কোনো রকম কথা বলা যায় না। তো এবার লাস্টে আমি যদি ভিডিওর শেষটা করি, আমি প্লেইং 11 সাজিয়ে আমার মতামত জানিয়ে প্লেইং 11টা কেমন হতে পারে এসআরএইচ এর। তো সেখানে প্যাট কামিন্স তো খেলবেই অ্যাজ এ ক্যাপ্টেন, দেন ট্রাভিস হেডেও খেলার চান্সটাই সব থেকে বেশি, এবং হেনরি ক্লাসেন সেও হয়তো খেলবে, বিকজ হেনরি ক্লাসেন তোমাকে উইকেট কিপিং অপশনটা দিচ্ছে এবং তারপরে তোমাকে একটা ভালো ফিনিশিং অপশন দিচ্ছে। এবং গ্লেন ফিলিপসকেও খেলাতে পারে, তবে গ্লেন ফিলিপসের থেকে হয়তো আমাদের হেনরি ক্লাসেনকে আগে চুজ করা হবে, বিকজ যেখানে একটা উইকেট কিপিং অপশন দিচ্ছে সে। অভিষেক শর্মা উইকেট কিপিং করতে পারে, তবে আমার মনে হয় না অভিষেক শর্মাকে দিয়ে উইকেট কিপিং করাবে, বিকজ অভিষেক শর্মাকে দিয়ে অ্যাজ এ অলরাউন্ডারই ভাবছে টিম। এবং যেহেতু বাচ্চা ছেলে, কম বয়স, সেখানে উইকেট কিপিং একটা ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার লাইক হেনরি ক্লাসেনকেই খেলাবে এসআরএইচ। তো এবার ট্রাভিস হেডের সাথে আমার যত সম্ভব মনে হচ্ছে যেহেতু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কম্বিনেশন করার জন্য দেখবে, সেখানে ট্রাভিস হেডের সাথে আমাদের মায়াঙ্ক আগরওয়ালই খেলবে। তো ঠিক আছে, ভালো অপশন। তবে যদি মায়াঙ্ক আগরওয়ালের সাথে অভিষেক শর্মা, যে অভিষেক শর্মা কিন্তু লাস্ট একটা দুটো বছর ধরে যথেষ্ট ভালো খেলেছে এসআরএইচ এর জন্য, কনসিস্টেন্টলি পারফর্ম করার চেষ্টা করেছে, 50-50 থাকলেও বাচ্চা ছেলে তার কোয়ালিটি অনুযায়ী কিন্তু পারফর্ম করে দিয়েছে। তো সেখানে অভিষেক শর্মাকে কনফিডেন্স দেবে নাকি মায়াঙ্ক আগরওয়াল এবং ট্রাভিস হেডকে দিয়ে ওপেনিং করিয়ে নেবে, সেটা একটা ট্রিকি বিষয়। সেটা দেখার জন্য আমাদের বসে থাকতে হবে যে ড্যানিয়েল ভিটোরি কিরকম ডিসিশন নেয়। তো এরপর ওয়ান ডাউন অবভিয়াসলি রাহুল ত্রিপাঠী। এবার এইডেন মার্করামকে খেলাতে পারবে কিনা পারবে না সেটার উপর ডিপেন্ড করছে যে ট্রাভিস হেড খেলবে না এইডেন মার্করাম খেলবে না গ্লেন ফিলিপস খেলবে। গ্লেন ফিলিপসের খেলার চান্সটা খুবই কম, কারণ এইডেন মার্করাম তোমাকে একটা টপ অর্ডারে ভালো অপশন দিয়ে দিচ্ছে, যেখানে গ্লেন ফিলিপস কিন্তু ধরে খেলার মতো প্লেয়ার না। গ্লেন ফিলিপস কিন্তু এসে 4-6 মারার প্লেয়ার, তোমাকে 10 বলে 30 রান মানিয়ে দেওয়ার মতো প্লেয়ার। তো সেখানে গ্লেন ফিলিপসের থেকে আমার মনে হয় হেনরি ক্লাসেন আগে সিলেক্টেড হবে, এবং তার আগে 3 নম্বরে রাহুল ত্রিপাঠী। তো দেন 4 নম্বরে আমার মনে হয় মার্করাম খেললেও খেলতে পারে 4 নম্বরে। এবং যদি প্যাট কামিন্সকে রেখে বাকি ইন্ডিয়ান বোলিং লাইন আপের দিকে যেতে চায়, যদি ওয়ানিন্দু হাসারাঙ্গা বা মার্কো ইয়েনসেনকে না সিলেক্ট করে, তাহলে কিন্তু এইডেন মার্করাম খেলতে চলেছে। তো সেখানে 4 নম্বরে এইডেন মার্করাম, 5 নম্বরে হেনরি ক্লাসেন, 6 নম্বরে আব্দুল সামাদ। তো ঠিক আছে, ইটস এ প্রিটি ডিসেন্ট ব্যাটিং লাইন আপ। ডিসেন্ট বলা ভুল হবে, যথেষ্ট মানে হার্ড হিটিং বা ব্যালেন্সড ব্যাটিং লাইন আপ। সেখানে ট্রাভিস হেড, দেন মায়াঙ্ক আগরওয়াল বা অভিষেক শর্মা। তো এবার যদি হেডকে স্টার্ট না দেয়, সেখানে যদি আপফ্রন্টে আমাদের অভিষেক শর্মা এবং মায়াঙ্ক আগরওয়ালকে স্টার্ট দেয়, সেখানে কিন্তু একটা ফরেন স্লট কিন্তু পরের দিকে ফাঁকা থাকছে। সেখানে গ্লেন ফিলিপস, এইডেন মার্করাম, প্যাট কামিন্স, দেন আরেকটা বোলিং অপশন পেয়ে যাচ্ছে সেখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা যদি স্পিন পিচ থাকে, সেখানে শাহবাজ আহমেদের সাথে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে খেলিয়ে দেওয়ার অপশন থাকছে। এবং যদি ফাস্ট বোলিং পিচ থাকে, সেখানে মার্কো ইয়ানসেন এবং প্যাট কামিন্সকে একসাথে খেলাতে পারছে। দেন ওইদিকে ট্রাভিস হেডকে যদি মিডিল অর্ডারে আনতে চায়, সেখানে মিডিল অর্ডারে ট্রাভিস হেডকে পেয়ে যাচ্ছে, কারণ অভিষেক শর্মা এবং মায়াঙ্ক আগরওয়ালকে আউট অফ পজিশন খেলানোর কোনো মানে হয় না। যেহেতু ইন্ডিয়ান প্লেয়ার, সেখানে তাদেরকে দিয়ে ওপেন করাতে চাইবে, ট্রাভিস হেডকে ওয়ান ডাউন খেলিয়ে দিল, বা রাহুল ত্রিপাঠী ওয়ান ডাউন খেললো, দেন ট্রাভিস হেড খেললো বা ইডেন মার্করাম খেললো। তো এরকম অনেকগুলো অপশন হয়ে যাচ্ছে, একটু মানে হিজি হয়ে যাচ্ছে এসআরএইচ এর টিমটা, মানে কাকে ছেড়ে কাকে খেলাবে এটাই এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে। তো দেন হেনরি ক্লাসেন বা প্যাট কামিন্স এই দুজন খেলবে আশা করছি, কারণ এই দুটো মেইন প্লেয়ার খেলবেই। তবে যদি মানে ওপেনিং এ যদি ইন্ডিয়ান জুটি পাঠায়, তাও সেখানে আমাদের মার্কো ইয়ানসেনের মতো একটা অপশন পেয়ে যাচ্ছে, সেখানে একটু একবার ভেবে দেখা যাক, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, মার্কো ইয়ানসেন, দেন উমরান মালিক বা টি নাটারাজন বা জয়দেব উনাদকাট, যে কেউ একজন খেলবে। তো সেখানে 4টে কোয়ালিটি ফাস্ট বোলিং অপশন পেয়ে যাচ্ছে, মানে দ্যাটস ইমেন্স ইয়ার। এইরকম 4টে কোয়ালিটি ফাস্ট বোলিং অপশন যে টিমে থাকবে, সে কিন্তু ইজিলি 170-175 কিন্তু রান ডিফেন্ড করে দেওয়ার ক্ষমতা রাখছে। তো এটাই অপশন, এটাই স্ট্রেংথ এসআরএইচ এর। তো এবং ব্যাটিং লাইন আপও যেরকম আছে এসআরএইচ, যদি প্রত্যেকটা প্লেয়ার ঠিকঠাক করে খেলা শুরু করে দেয়, তো সেখানে এসআরএইচ কে কিন্তু আটকে রাখা যথেষ্ট টাফ হয়ে যাবে। তো এসআরএইচ এমনই একটা টিম বানিয়েছে যেই টিমের যা কোয়ালিটি, যা স্ট্রেংথ, যদি এই টিমের প্লেয়াররা একটু ঠিকঠাক ভাবে খেলা স্টার্ট করে দেয়, এই টিমটা কিন্তু একদম টপ অফ দ্য টেবিল থাকবে। সিএসকে, এমআই, আরসিবি, কেকেআর এদের সাথে পাল্লা দিতে থাকবে, এবং ইভেন 1 নম্বরেও থাকতে পারে, 1 নম্বর টিম হয়ে থাকবে। আর যদি এই টিমটা একটু খারাপ পারফরমেন্স ডেলিভার করা শুরু করে দেয়, যদি টিমের প্লেয়ার গুলো সেইভাবে এক্সপেকটেশন বা হাইপ লিভ আপ করতে না পারে, সেখানে কিন্তু 10 নম্বরে যেতেও টিমটার বেশি সময় লাগবে না। তো এটা একটু হার্শ লাগছে শুনতে কথাটাও, তবে এটাই সত্যি কথা, কারণ লাস্ট
2 বছর 3 বছর ধরে আমরা এটাই দেখে আসছি। এসআরএইচ যদি ভালো খেলে, এসআরএইচ এর এই কোয়ালিটি প্লেয়াররা যদি পারফর্ম করে দেয় তো টপ অফ দ্য টেবিল, আর যদি খারাপ পারফর্ম করে তো সবাই একসাথে খারাপ পারফর্ম করতে থাকে এবং দেন বটম অফ দ্য টেবিল চলে আসে। এটাই হচ্ছে রিয়েলিটি। দেখা যাক এবার আইপিএল শুরু হোক, কেমন কি খেলে না খেলে তার উপর ডিপেন্ড করছে। তো ফার্স্ট ম্যাচ এগেইনস্ট কেকেআর রয়েছে এসআরএইচ আমাদের ইডেন গার্ডেন্সে। এবার সেটার উপর ডিপেন্ড করছে অনেকটাই। কেকেআর ইডেন গার্ডেন্সে তাদের মানে হয়তো জিতেই শুরু করতে চাইবে তাদের ম্যাচটা অবশ্যই, এবং আমি যেহেতু অ্যাজ এ কেকেআর ফ্যান আমি চাইবো যেন এসআরএইচ কে একটা ভালো টাফ ফাইট দেয় আমাদের কেকেআর প্লেয়ার্সরা। সেটার অপেক্ষায় বসে আছি, 23 তারিখে কি হয় সেটাই দেখবো আমরা। তো ব্যাস, আপাতত আজকের ভিডিও এতটাই। তো আপনারা এসআরএইচ ফ্যান যদি আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের প্লেইং ইলেভেন নিয়ে মতামত, বা আপনাদের মতে কোন 4টে বিদেশি প্লেয়ার বা কোন বোলিং ইউনিটটা এসআরএইচ এর হয়ে খেলতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে, যদি সামনে আইপিএল আমি লাইভ স্ট্রিমিং করার চিন্তা ভাবনা আছে, লাইভ স্ট্রিমিং করব, সেখানে ফার্স্ট ম্যাচ এগেইনস্ট কেকেআর এসআরএইচ আমি অবশ্যই সেই ম্যাচটি লাইভ ওয়াচ অলং বা লাইভ স্ট্রিমিং করার চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে জয়েন করতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন। এবং ব্যাস, আজকে আর ভিডিওতে কিছু বললাম না, অনেক লেন্থি হয়ে গেছে। তো আপাতত এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, সায়োনারা।